আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের 22 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হৃদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন, উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। তাকে দাঁড়াতে দেখে শুকনো ঢোক গিলল ফারা। তারপর বলল, আপ তোমে কোন বাঁচায়েগা ফারা বেবি। ফারা বলল, উপস ফুল হিন্দি। তাসফিন বলল, তবে রে। ফারাকে আর পাইকে এক দৌড়ে রুমের বাইরে সে। আর এদিকে স্নেহা আর নবীন চলে এসেছে আজ। আরিফা আহমেদ রান্না করছেন। স্নেহার মুখ থেকে শুনেছে ফারা ওখানে বেশ ভালো আছে। মনে খানিকটা স্বস্তি পেলেন তিনি। যাক, তার মেয়েটা শ্বশুরবাড়িতে ভালো আছে। তবে মনটা খচখচ করছে একটি কথা বারবার বলার জন্য। সাজ্জাদুল আহমেদ ঘুমাচ্ছেন। ডাক্তার দেখিয়ে আনা হয়েছে ওনাকে। দুদিন ধরে খুব অসুস্থ উনি। জয়নাল আহমেদ একদিন টানা কাজ করে চলেছেন। তবে নবীন ফিরে আসতে ভেবেছেন দুদিন বিশ্রাম নেবেন। ভেতরে ভেতরে ভীষণ চাপা একটা অনুভূতি কাজ করছে নবীনের। আসার আগে তাসফিনের সাথে তার কথা হয়েছে। লোকটা বড্ড ভালো। তাই তো কি সুন্দর ঝুমুর আর তার সেদিনের অপ্রত্যাশিত ঘটনাটার সমাধান করে দিল। ঝুমুর আসার সময় বলেছিল গিয়ে ফোন করতে। ভীষণ বাজে অনুভূতি হচ্ছে নবীনের। আচ্ছা, এই রাত বিরাতে কল করবে কে? ফোন হাতে নিয়ে এদিক সেদিক করছে নবীন। আকস্মিক টুং শব্দ ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে নুপুরের নাম দেখে থমেরে গেল নবীন। ফোনটা রিসিভ করার পূর্বেই কেটে গেল। ফের ফোন বেজে উঠতে রিসিভ করে নেই। তাড়াহুড়ো করে বলল, সরি। ফোন ধরার আগেই কেটে গেল। হেসে ফেললো ঝুমুর। দুষ্টু হেসে বলল, আস্তে আস্তে, সমস্যা নেই। এত সরি বলার কি আছে নবীন? বাই দা ওয়ে, আপনি হঠাৎ করে এমন সাদাসিধে হলেন কিভাবে? নিজের কথা ভেবে অবাক হলো নবীন। সত্যি তো, সে এমন হলো কি করে? ঝুমুর কিছু বললেই অস্থির লাগে তার। তারপর বলল, না মানে। ঝুমুর বলল, উহু উহু, অন্য কিছুর গন্ধ পাচ্ছি। লজ্জায় হাপ্পাস লাগছে বুঝি। থমকে যায় নবীন। তারপর বলল, আরে না। ঝুমুর বলল, আরে হ্যাঁ। দুজনে হেসে উঠলো। আকস্মাৎ ঝুমুর নবীনকে অবাক করে দিয়ে বলল, মিস ইউ। হৃদয় স্পন্দন থমকে গেল নবীনের। সে কি শুনছে? ঝুমুর তাকে মিস করছে? পড়াশোনায় ডুবে থাকা মেয়েটি তার মতোই নিছকই সামান্য একটা মানুষকে মিস করছে। আর এদিকে নৌকাটিতে বেশ কিছুদিন হলো সৌহার্দ্য ফিরেছে। তবে তার হাবভাব খুব একটা ভালো নয়। এটা লক্ষ্য করছে লেফটেন্যান্ট নাইম ইসলাম। তাসফিন হঠাৎ করেই বলছে সৌহার্দ্যের উপর কড়া নজর রাখতে। নৌঘাটের আকাশ আজ শান্ত। বাতাসে লবণের গন্ধ। কয়েকদিন যাবত এখানে এক ধরনের নিঃশব্দ টানাপূরণ, যেন কোনো অদৃশ্য ছায়া ঘাটির বুক জুড়ে হেঁটে বেড়াচ্ছে। ঘাটির এক কোণে দাঁড়িয়ে অস্থির কণ্ঠে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তার কণ্ঠে এমন এক সুর, যেন কোনো অদৃশ্য কারোর সঙ্গে লুকোচুরি চলছে। চোখ বরাবর চারিদিকে ঘুরে কপালের রেখা ক্রমশ ঘনীভূত হয়। লেফটেন্যান্ট নাইম ইসলাম দূর থেকে সবাই লক্ষ্য করছেন। সামান্য ভ্রুকুচিত চাউনিতে সন্দেহ। কিছুদিন ধরে তার চোখ পড়েছে সৌহার্দ্যের আচরণে এক ধরনের গা ছমছমে অস্বাভাবিকতা। এক সময়ের প্রাণবন্ত এই যুবক যেন কিছু লুকাচ্ছে, যেন নিজেকে আড়াল করার এক নিঃশব্দ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাসফিনের নির্দেশনাও হঠাৎই এসেছিল। সে বলেছিল সৌহার্দ্যের উপর কড়া নজর রাখো নাইম, তার গতিবিধি স্বাভাবিক নয়। আজ সেই নির্দেশের গন্ধ যেন বাস্তব হয়ে ধরা দিল। নাইম কান পেতে শুনলেন ফোন আলাপের কিছু টুকরো। ফোনে বলা হয়েছে, না ওরা কিছু বুঝতে পারেনি এখনো, কিন্তু আর বেশি সময় নেই, সাবধানে থাকতে হবে। শব্দগুলো হাওয়ায় ভেসে আসে, কিন্তু তাদের ভাব যেন পাথরের মতো ভারী। নাইমের চোখ আরো শানিত হয়। তার অভিজ্ঞ মন বলছে এখানে কিছু একটা গভীর রহস্য লুকিয়ে আছে। রাতের নৌকাটি যেন নিস্তব্ধতা গিলে ফেলেছে। গা ছমছমে নীরবতা চারপাশে। দূর থেকে বাতিঘরের আলো একবার জ্বলে একবার নিভে। আর ঠিক তখন ওই সৌহার্দ্য এখন ঘাটির দক্ষিণ পাশে নির্জন এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কণ্ঠস্বর তার আগের চেয়েও অস্থির। তারপর বলছে, হ্যাঁ সব ঠিক আছে, দুদিনের মধ্যে মাল পৌঁছে যাবে। এবারেও কেউ টের পাবে না। এই মাল শব্দটা নাইমের বুকের ভেতর একটা ধাক্কা দেয়। মাল? কিসের মাল? নাইম একটু আগে ঘাটির ছায়ার মধ্যে ঢুকে পড়েছিল। সৌহার্দ্যের আচরণের সন্দেহ আরো তীব্র হয়। সে চুপচাপ তার দিকে নজর রাখছিল। কিন্তু এই কথাটা শুনে তার চোখে মুখে চিন্তার ছায়া স্পষ্ট হয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পাশের শুকনো পাতার উপর কারো পা পড়ে এক ঝটকা শব্দ হয় খচখচ। সৌহার্দ্য তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ায়। চোখ ছুটে যায় চারপাশে। কণ্ঠস্বর আচমকা থেমে যায় ফোনে। গলাস্বর নিচু হয়ে প্রশ্ন করে, কে? কেউ আছে? সে দ্রুত কয়েক পা এগিয়ে আসে। চোখে তীক্ষ্ণ সন্দেহ। চোখের পাতা যেন কম্পিত। বুকের ভেতর ছুটে চলে উত্তেজনার ঢেউ। কেউ শুনে ফেলবে না তো? নিজেকে নিজেই প্রশ্ন করে ফেললো ফিসফিসিয়ে। অন্যদিকে নাইম ততক্ষণে নিঃশব্দের ছায়ার ভেতর মিলিয়ে গেছে। তার নিঃশ্বাস চাপা, চোখ অস্থির। আজকের এই আলাপ হয়তো একটি গভীর ষড়যন্ত্রের মুখ খুলে দিল, যার আড়ালে লুকিয়ে আছে রাষ্ট্রবিরোধী কোনো কৌশল অথবা বিশ্বাসঘাতকতা। ঘন অন্ধকারে ঢেকে গেছে ঘাটি। একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা যেন পুরো নৌকাটিকে গ্রাস করেছে। সৌহার্দ্যের কথাগুলো বারবার কানে বাজছে, দুদিনের মধ্যে মাল পৌঁছে যাবে কথাটি। নাইম ইসলাম আর এক মুহূর্ত দেরি করলো না। চুপচাপ সরে গেল। বুকের ভেতর পাথর চাপা চিন্তা নিয়ে কেবিনে ফিরে এলো। দরজা বন্ধ করতে গভীর শ্বাস নিয়ে চেয়ারে বসলো। তার চোখে যখন তীব্র সংকল্প, এই তথ্য কেউ জানুক আর না জানুক তাসফিন শেখ জানবেই। পকেট থেকে মোবাইলটা বের করলো সে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে একরকম সংকল্প নিয়ে নাম খুঁজে বের করলো। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন। কল দিল সেই নাম্বারে। তাসফিন এখন চা বাগানের মাঝখানে এক রিজোর্টে। পাহাড়ের বুক চিরে বিস্তৃত সবুজের ঢেউ যেন মনটাকে ছুঁয়ে যায়। চারিদিকে শুধু পাখির ডাক আর পাতার মৃদু মর্মর। হাতে ধরা চায়ের কাপ, চোখে প্রশান্তির ছায়া। ঠিক তখন ওই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনের নাম দেখে ভ্রু কুচকে যায় তাসফিনের। নাইম ইসলাম। এই সময় নাইমের কল। কিছু তো একটা হয়েছে। তাসফিন বলল, হ্যালো নাইম, এমন সময় ফোন করছো কেন? কণ্ঠে উদ্বেগের ছায়া। নাইম দেরি না করে সরাসরি বলে উঠলো, স্যার আপনার সন্দেহ একদম ঠিক ছিল। আমি আর সৌহার্দ্যকে একটা ফোন আলাপ করতে শুনেছি। অনেকটা দূরে দাঁড়িয়ে কারোর সাথে খুব গোপনে কথা বলছিল।
সে বলেছে 2 দিনের মধ্যে মাল পৌঁছে যাবে। ব্যাপারটা আমার কাছে ভীষণ সন্দেহজনক লেগেছে। তাসফিন এক লম্বা নিঃশ্বাস ফেললেন, চোখ থেকে যেন পুরো বাগানের দৃশ্য মিলিয়ে গেল। তারপর বলল, মাল মানে ঠিক কি সেটা বললো? নাইম বলল, না স্যার, তেমন কিছু বললো না, কিন্তু পুরো আচরণটাই রহস্যময়। আর শেষ মুহূর্তে সে চারপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করেছিল কেউ কিছু শুনেছে কিনা। আমি সাথে সাথে সরে যাই। তাসফিন এবার আর চা নয়, হাতের মতো শক্ত করে ফেললেন। তারপর বলল, ভালো করেছো নাইম, তোমার কাজ এখন থেকে ওনাকে ছায়ার মতো অনুসরণ করা, কোনো কিছু যেন চোখ এড়িয়ে না যায়। আর হ্যাঁ, তোমার উপর এখন সম্পূর্ণভাবে সবটা নির্ভর করছে, বুঝেছো? নাইম বলল, আজ্ঞে স্যার, বুঝেছি। কলটা কেটে গেলে রিজুডের শান্ত পরিবেশ যেন কেমন থমকে দাঁড়ালো তাসফিন। সে যা ভাবছে তা নয় তো, বুকের ভেতর মুচুর দিয়ে উঠছে কেমন। ইতিহাস শান্ত, অভিমান ভুলে যেন স্নিগ্ধতায় মোড়ানো। মাঝে মাঝে ছাদের উপর 2-1 ফোঁটা বৃষ্টির টুপটাপ শব্দ করে মাটি ছুঁয়ে যায়। ধীরে ধীরে ধোয়া ওঠা 1 কাপ চা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগোয়। ওনার এক কোণা উড়ে গিয়ে কপালের সামনে এসে পড়ে। সে আলতো করে সেটা সরিয়ে দেয়। চায়ের কাপে কাপে জমে ওঠা বাষ্পে নিজের প্রতিচ্ছবি ম্লান হয়ে যায়। চোখ তুলে দেখে দূরের সবুজ গাছগুলো ঝিরঝির বাতাসে দুলছে। হঠাৎ কোমরের কাছে এক কোমল উৎস স্পর্শ। ফারা কেঁপে ওঠে একটু। চায়ের কাপটা প্রায় হাতে থেমে যায়। আর সেই স্পর্শের মধ্যে যে অনুভব করে তা চেনা, তা প্রিয়। তাসফিন শেখ, তার পরম পুরুষ। তাসফিন পিছন থেকে ফারাকে জড়িয়ে ধরে চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, বৃষ্টি নামছে আর তুমিও ঠিক বৃষ্টির মতোই নিঃশব্দে এসে হৃদয় ভিজিয়ে দিলে। ফারার মনে পড়ে যায় তাসফিনের সাথে তার প্রথম সাক্ষাতের দিনটি। সেদিন তো বৃষ্টি ছিল। চুপিসারে নেভি অফিসারদের দেখতে গিয়ে ধরা পড়েছিল তাসফিনের হাতে। লজ্জায় আড়ষ্ট হলো তার মুখাবয়ব। তাসফিনের স্পর্শ একটু একটু করে গভীর হয়। তার হাতের উষ্ণতা যেন ব্যালকনির ঠান্ডা হাওয়াকেও পেছনে ফেলে দেয়। ফারা ধীরে ধীরে চায়ের কাপটা পাশের টেবিলে রাখে। তাসফিন তার কানের কাছে ফিসফিস করে বলল, এই সন্ধ্যা শুধু আমাদের। আসঙ্গ রাত্রির আহ্বানে নিজেকে তুলে দেওয়া আমার কাছে সুখ। সুখ শব্দটি তাসফিনের ভালোবাসার নাম। শুধু সেই তাকে এই নামে ডাকে। এই নামে ডাকলেই যেন ফারার সমস্ত সত্তা গলে যায়। আলতো করে পাজা খুলে তুলে নেয় ফারাকে। সে লাজুক হেসে বলল, আপনি তো আস্ত নির্লজ্জ, এভাবে কোলে নিতে লজ্জা করে না? চোখ টিপে তাসফিন দুষ্ট হাসি খেলা করছে তার অধর কোণে। তাসফিন মৃদু হেসে ফিসফিস করে বলল, ওজন তো প্রেমেই হালকা হয়ে যায় আমার কাছে। আর লজ্জা, সেটা তো আমার কাছে কোনো কালেই ছিল না মিসেস শেখ। চোখ টিপে হাসে তাসফিন। হৃদয় কুঞ্চিত করে তাকালো ফারা। বেডরুমের জানালা তখনও বৃষ্টির শব্দ, বাতাসে কুয়াশার গন্ধ। ঘরের মৃদু আলোয় ফারার চুল ছড়িয়ে পড়ে তাসফিনের বাহুতে। ধীরে ধীরে সে যেন ফারার প্রতিটা শ্বাসে, প্রতিটা স্পর্শে তার প্রেমের পূর্ণতায় পৌঁছাতে চায়। খুব ধীরে গভীর আবেগে ফারাকে নিজের কাছে টেনে নেয়। আর অস্থিরতা ছুঁয়ে দেয় ভালোবাসার স্থিরতায়। কানের পিঠের চুলগুলো আলতো হাতে গুজে দিল। ব্যস্ত হাতে খুলে ফেললো অলংকারগুলো। ওড়নাটা ছুঁড়ে ফেললো অদূরে। লজ্জায় হাঁফাস করছে ফারা। আকস্মাৎ চেঁচিয়ে উঠল। তারপর বলল, আমার কাছে আসবেন না কমান্ডার। পিছল হাসে তাসফিন। তাকে আরেক দফা চমকে দিয়ে ফারা বলে উঠল, আমার কাছে এভাবে আসলে কিন্তু আম্মুর কাছে বিচার দেব। এবারে তাসফিন প্রত্যুত্তরে বলল, উফ জান, একটুখানি আসি, কাউকে বলতে নেই। নিমাষ্ট কামড়ে হাসলো ফারা। ফের বলে উঠল, আমি না ছোট মানুষ, ছোট মানুষের সামনে এসব করতে নেই। তাসফিন কম যায় না। ফারাকে বিপাকে ফেলতে বলল, সমস্যা কি, আমি আছি না বরং। আমার বাচ্চা বউরাকে পেলে পুষে বড় করে দেব, ছোট্ট বাচ্চাটাকে। চিকন নাকের ডোকা ফুলে উঠে ফারার। তেতে উঠলো সে। তারপর বলল, আমাকে একদম ছুবেন না, আমি কিন্তু পবিত্র। আমাকে ছুলে আমার স্বামী আপনাকে গুলি করে দেবে। ফিচেল হেসে উঠলো তাসফিন। তার হাসিতে নিজেও হেসে ফেললো ফারা। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে চলেছে, সেই সাথে ঘড়ির টিকটিক শব্দ এবং ঘন নিঃশ্বাসের শব্দ মিলেমিশে একাকার। শাড়ির আঁচলটা হাতে পেঁচালো তাসফিন। ঠোঁটের মাঝে ঠোঁট একটুখানি গভীর স্পর্শে মুচড়ে যায় ফারা। তাসফিন তো তাকে এভাবে আগে ছয়নি। অন্তঃস্থলে তীব্র কাঁপুনি অনুভব করলো। অবাধ্য হাতের স্পর্শে সর্বাঙ্গ অসার হয় ফারার। পুরুষ্টবক্ষের নিচে পিষ্ট করে তুলতুলে দেহখানা। ভালোবাসার অতল গহ্বরে ডুবে যাচ্ছে সে। একটুখানি মুখ তুলে কানের লতিতে হালকা কামড়ে দিল তাসফিন। তারপর বলল, আমার যে সুখগুলো পাওনা ছিল তা আজকে শুধু আসলে নিয়ে নেব ম্যাডাম। এক পলক দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারা। অপেক্ষার বাদ ভেঙে যায় তাসফিনের কণ্ঠে লেগে থাকা রসিকতার ছোঁয়ায় লজ্জায় চোখ নামিয়ে নেয় ফারা। কিন্তু চোখের কোণে লুকানো যে আকাঙ্ক্ষা, সেটা আর কারো অজানা নয়। অপেক্ষার প্রতিটা মুহূর্তের জন্য তাদের শরীরে স্নায়ুর মতো ছড়িয়ে পড়েছে। তাসফিনের আঙুলগুলো আলতোভাবে ফারার পিঠ বেয়ে নামছিল নিচের দিকে। আর প্রতিটি ছোঁয়াতে যেন শরীরের প্রতিটি কোষ শিহরিত হয়ে উঠছিল। শাড়ির কুচিগুলি একে একে খুলে ফেলে তাসফিন যত্নে ভালোবাসায়। ফারার শরীর জুড়ে ছড়িয়ে থাকা মিষ্টিগন্ধে তাসফিন তন্ময়। তার ঠোঁট এবার নামতে থাকে গলার খাঁজ বেয়ে বুকের দিকে। বুকের মাঝখানে এক নরম চুমু রেখে ফারার চোখে তাকায়, যেন বলছে, তুমি শুধু আমার। ফারার দেহ তখন ভালোবাসার উত্তাপে গলে যাচ্ছে আস্তে আস্তে। একটানা সেই অনুভব সে নিজের সবটুকু সমর্পণ করে দিল তাসফিনের কাছে। ঘরের বাতাস যেন থমকে গেছে। শুধুই নিঃশ্বাসের ভার, খামার ভালোবাসার শব্দ। একসময় মিলনের সেই পূর্ণ মুহূর্ত। দুজনে নিঃশব্দে জড়িয়ে থাকে, যেন সারা জীবনের ক্লান্তি একে অপরের বুকে মাথা রেখে ভেসে যাচ্ছে। বাইরে তখন রাতের শেষ প্রহর। জানালার ফাঁক গলে হালকা শীতল হাওয়া ঢুকেছে। তবুও তাদের জড়ানো শরীরের মাঝে ছিল এক উষ্ণ পৃথিবী। একসময় ফারা ঘুমিয়ে পড়ে। তাসফিন তখনও জেগে। তার চোখে এক অদ্ভুত মায়া। একজন প্রেমিক, একজন স্বামী, একজন ভালোবাসার মানুষের চোখ। সে ফারার কপালে আবারও একটি চুমু খায়, তারপর চোখ বন্ধ করে ফেলে। আর এদিকে স্নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুদিন আগে তো কৃষ্ণপুর ফিরেছে। কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল, এরপর কেউ একটা তেমন গুরুত্ব দেয়নি। বিকেল হয়ে এসেছে, অথচ স্নেহা বাড়ি ফিরছে না। নবীন কলেজে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে স্নেহা সেই সবার সাথেই ক্লাস করে বেরিয়েছে। ক্লাসমেটরা সবাই বলেছে অত ওদের সাথেই ছিল।
এরপর ওরা ওদের বাড়ির পথ ধরেছে। কথাটি বাড়ির সবাই জানতে পেরেছে, খোঁজাখুঁজি শুরু হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত ঘুমায়নি শাইলা আহমেদ। মেয়ের চিন্তায় রীতিমতো অস্থির তিনি, ভেতরে ভেতরে হাঁপাস করছেন। বৃহস্পতিবারের সন্ধ্যায় নেমে এসেছিল কৃষ্ণপুর গায়ে এক নিস্তব্ধ নিঃশব্দতা নিয়ে। বাতাসে ছিল হালকা ঠান্ডার ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসছিল শীতল পল্লব ধ্বনি। এই সন্ধ্যাতেই এলাকার উত্তরের প্রান্তে এক নির্জন পথে, এখানে গাছের ছায়া সূর্যের শেষ রশ্মিকে চিরে ফেলে দীর্ঘ ছায়া এঁকে দেয় মাটিতে। সেখানে মাটিতে নিথর হয়ে পড়ে থাকতে দেখা গেল এক যুবতীকে। তার চুলগুলো ছড়িয়ে পড়েছিল ধুলোমাখা মাটির বুকে। নিস্তেজ মুখটি যেন নিদ্রিত, অথচ তাতে অজানা এক বিষণ্ণতার ছাপ। কেউ জানে না সে কোথা থেকে এলো, কিভাবে এলো। এমন অবস্থায় সবকিছু এক অনুচ্চারিত রহস্য হয়ে ছড়িয়ে পড়ে ওই ছোট্ট জনপদে। পুলিশকে জানানো হয় তার কথা। পুলিশের থেকে জানা গেল ওই যুবতী আর কেউ নয়, স্নেহা। হসপিটালে ভর্তি করা হয়েছে মেয়েটাকে। ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে কোনো ছেলের সাথে কি করে এসেছে কে জানে। মেয়ের জামা কাপড়ের ঠিক ছিল যখন তাকে পাওয়া যায়। খবরটি শোনা মাত্র সেখানে রওনা দিল শেখ পরিবারের সবাই। সেই থেকে তাসফিনের বুকে গুটিসুটি মেরে চোখে পানি ফেলছে ফারা। তার আর স্নেহার সম্পর্ক শুধু বোনের নয়, সে তার সবকিছুর সঙ্গী। স্নেহা ছাড়া সে আজ পর্যন্ত কিচ্ছুটি করেনি, অথচ সেই মেয়েটি কিনা এমন অবস্থায়। এই তো তার সাথে দিব্যি কতগুলো দিন থেকে এলো। যদি ফারা জানতো এমন কিছু হবে তাহলে কখনোই তাকে আসতে দিত না। আর এদিকে বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে স্নেহা। সে কথা হারিয়েছে, আজ পুরো একটি দিন সে কথা বলছে না। হসপিটাল থেকে আসার পর থেকে কথা বন্ধ তার। শাইলা আহমেদ কত জিজ্ঞেস করেছেন, কিন্তু স্নেহা সে একটা শব্দও বলেনি। যদি জিজ্ঞেস করা হয় কে সব করেছে বা কি হয়েছিল তার সাথে, কিন্তু উত্তরে চুপ স্নেহা। শাইলা আহমেদ বলল, আমি জানি না ওর কি হয়েছে, কিন্তু আমার মেয়েটার এই অবস্থা করলো কে। শাইলা আহমেদ আর্তনাদে বড্ড অসহায় শোনালো রুবেনা শেখের নিকটে। তিনি সান্ত্বনা দিতে বললেন, ধৈর্য রাখো আপা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কে সব করেছে সেটাও জানা যাবে। আরিফা আহমেদ বাকিদের চায়ের ব্যবস্থা করছেন। এত দূর থেকে এসেছে সবাই, কেউ কিছু খায়নি। এর মধ্যে জয়নাল আহমেদ পুলিশের কাছে গিয়েছেন, রিজওয়ান শেখও গিয়েছেন। মোটেও একা ছাড়তে চাইছেন না দুর্বল মানুষটাকে। স্নেহার রুম থেকে ভরা আঁকি নিয়ে বাইরে বেরিয়ে আসছে ফারা। তৎক্ষণাৎ দেখা গেল তাসফিনের সাথে। সেও স্নেহার সাথে দেখা করতে যাচ্ছিল। তারপর বলল, সুখ। হাত মুঠো করে টেনে ধরলো তাসফিন। ফুপিয়ে উঠল ফারা, বক্ষস্থল কম্পিত হয় তাসফিনের। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে সুখ? স্নেহা কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? ফারা বলল, স্নেহা একটা কথাও বলছে না লেফটেন্যান্ট সাহেব, কিছু বলছে না। আমার সাথেও কথা বলছে না ও। আমার সাথে কথা না বলে থাকতেই পারে না, কিন্তু আজকে কথা বলছে না, কেমন মূর্তির মতো বসে আছে। আপনি কিছু করুন না। হু হু করে কেঁদে উঠলো ফারা। আলগুছে তাকে বুকে টেনে নিল তাসফিন। তারপর বলল, হুশ, ডোন্ট ক্রাই, আমি দেখছি কি করা যায়, একটু অপেক্ষা করো। ফারা বলল, আমার খুব কষ্ট হচ্ছে। তাসফিন বলল, ইস, কাঁদতে নেই, আমি বললাম তো সব ঠিক করে দেব। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।